আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জ্ঞান থাকলেও শারীরিক অবস্থা স্থিতিশীল নয় বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার রাতে হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। জ্যেষ্ঠ নেতা সেলিমা রহমানও বেগম জিয়ার অবস্থা সংকটাপন্ন জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চান। এর আগে সাবেক এই প্রধানমন্ত্রীকে দেখতে হাসপাতালে ছুটে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল। জিএম মাহমুদকে সঙ্গে নিয়ে সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। ফুসফুস ও হৃদযন্ত্রে সংক্রমণজনিত জটিলতায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শুক্রবার রাতে তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে তাকে নিয়ে উদ্বেগ তৈরি হয়। হাসপাতালে ছুটে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, মির্জা আব্বাস সহ জ্যেষ্ঠ নেতারা। আমি যতটুকু দেখছি, আমি যতটুকু বুঝি, আশেপাশে সবার সঙ্গে কথা বললে শি ইজ নট পারফেক্টলি অলরাইট, বাট দের ইজ চান্স হয়তো রিকভারি হতে পারে। সারা দেশের মানুষ, শুধু মসজিদ মাদ্রাসা নয়, ব্যক্তিগতভাবে যেন ওনারা ম্যাডামের জন্য দোয়া করে, এটুকু আবেদন থাকবে আমার। ডাক্তার যা বললেন একটু ভালোর দিকে আছেন, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে হায়াত দারাজ করেন, উনি যেন সুস্থ হয়ে উঠতে পারেন। বেগম জিয়াকে সুস্থ করে তুলতে দেশি বিদেশি চিকিৎসকরা চেষ্টা করছেন জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চান বিএনপি নেতারা। ম্যাডাম দেশি বিদেশি ডাক্তারের তত্ত্বাবধানে একটা নিবিড় পর্যবেক্ষণে আছেন। তো আমরা আশা করছি এবং দেশবাসীর কাছে আমরা দোয়া চাচ্ছি আমাদের ম্যাডাম যেন সুস্থ হয়ে ওঠেন। এর আগে বিএনপি নেত্রীর স্বাস্থ্যের খোঁজ নিতে প্রধান উপদেষ্টার নির্দেশে হাসপাতালে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল ও বিশেষ সহকারী মনির হায়দার। এছাড়াও বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা খোঁজ নিতে ছুটে যান হাসপাতালে। নিবিড় পর্যবেক্ষণে আছে আর কি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কাছে আপনারা দোয়া করবেন, দেশবাসীর কাছে দোয়া চাই, এইটাই আর কিছু না। আমরা সবাই মিলে দোয়া করবো ম্যাডামের জন্য। দীর্ঘদিন ধরে হৃদরোগ, লিভার সিরোসিস ও কিডনি জটিলতা সহ নানা রোগে ভুগছেন প্রায় ৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া। গত বৃহস্পতিবার থেকে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ৩ বারের সাবেক এই প্রধানমন্ত্রী। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। রাজনৈতিক বাস্তবতা প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্র দেশে ফেরার আশার কথা ফেসবুক পোস্টে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন। তার রোগ মুক্তির জন্য দলমত নির্বিশেষে দেশের সব মানুষকে আন্তরিকভাবে দোয়া অব্যাহত রাখতে অনুরোধ জানিয়েছেন তার ছেলে তারেক রহমান। প্রধান উপদেষ্টা তার রোগ মুক্তির জন্য দোয়ার সাথে সাথে চিকিৎসার সর্বোচ্চ সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করায় আন্তরিক কৃতজ্ঞতাও প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে তার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে গেছেন হাসনাত আবদুল্লাহ, তাসনিম জারা ও নাসিরউদ্দিন পাটোয়ারি। সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসে তারা খালেদা জিয়ার স্বাস্থ্যের সার্বিক খোঁজ নেন। এছাড়া ভোলা ৪ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিমউদ্দিন আলম খালেদা জিয়ার খোঁজ নিয়ে জানান, দেশনেত্রীর শারীরিক অবস্থা খুবই খারাপ, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। বেগম খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানতে হাসপাতালের সামনে ভিড় করছেন বিএনপির নেতাকর্মীরা। সিসিউতে আছেন এবং সবাই আমরা উদ্বিগ্ন, গোটা জাতি উদ্বিগ্ন, বিভিন্ন রাজনৈতিক দল সবাই আমার নেত্রীর জন্য, লোকমুক্তির জন্য দোয়া চেয়েছেন। আমাদের রাজনৈতিক টানে এবং আত্মার টানে আমরা এখানে আসছি। আমরা আল্লাহর কাছে এবং আল্লাহর কাছে দোয়া চাই উনি যেন সুস্থ হয়ে উঠুক। উনি দেশের জন্য যা করতে বিগত কোনো বাংলাদেশে কোনো সরকার কোনো কেউ এর জন্য করতে পারে নাই। দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AR বাদল। বাদল, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ কি তথ্য আছে? এছাড়া চিকিৎসকরা কি বলছেন, উনি এখন কেমন আছেন? কখনো রুটিন চেকআপের কারণে কখনো তার শারীরিক অবস্থা
ফারিয়া খালেদা জিয়ার আমরা সর্বশেষ অবস্থা এখন পর্যন্ত নতুন করে পাইনি। আগের বিষয়ে যেটি জেনেছি যে তার অবস্থা সংকটাপন্ন, এখন পর্যন্ত সেই রকমই। যারা খালেদা জিয়ার খোঁজ নিতে ভিতরে যাচ্ছেন নেতাকর্মীরা, তারাও অনেকে এসে বলছেন যে তার অবস্থা আসলে খুবই খারাপ, এরকমটি আমরা জেনেছি। এবং অসমর্থিত সূত্রে আমরা জানতে পেরেছি যে তার ডায়ালাইসিস হয়েছে। প্রথমে তিনি আইসিইউতে ছিলেন, পরে ডায়ালাইসিস হওয়ার পরে তাকে আবার সিসিইউতে রাখা হয়েছে এবং সেখানে তিনি এখন পর্যন্ত চিকিৎসা নিচ্ছেন এবং সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। ঢাকা এবং ঢাকার আশেপাশে সহ দেশের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা হাসপাতালের সামনে ভিড় করছেন এবং তারা বলছেন যে আওয়ামী সময়ে তার উপরে যে জুলুম করা হয়েছে, তাকে জেলে পাঠানো হয়েছে এবং দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হয়নি এবং যেতে দেওয়া হয়নি। সেসব কারণে তিনি শারীরিক অবস্থায় অবনতি হওয়ার কারণে দিনে দিনে তিনি ধুকেছেন, যে কারণে যার প্রভাব এখন পড়েছে এবং তিনি খারাপ অবস্থার মধ্যে পড়েছেন এবং তার শারীরিক অবস্থা অবনতির দিকে গিয়েছে, এমনটি নেতাকর্মীরা মনে করছেন। এবং তারা বলছেন যে খালেদা জিয়ার সুস্থতার জন্য যদি তাদেরকে কিডনি দিতে হয় তবুও তারা দিতে রাজি আছেন, লিভার দিতে হয় তবুও তারা দিতে রাজি আছেন, তবুও যেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে তাদের মাঝে ফিরে আসেন এবং তিনি নেতাকর্মীদের সাথে আগের মতো যোগাযোগ রাখেন, সেরকমটি তারা প্রত্যাশা করছেন। এই কারণে তারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তারা বারবারই অভিযোগ করেছেন যে আওয়ামী সময়ে যে তাকে জেল খাটানো এবং চিকিৎসা নিতে না দেওয়ার জন্য যে জুলুম করা হয়েছে, এটির জন্য আসলে আওয়ামী সরকারের বিচার হওয়া উচিত, যে শাস্তিযোগ্য অপরাধ তারা করেছেন, এরকমটি নেতাকর্মীরা মনে করছেন। এবং বেগম খালেদা জিয়া যাতে দ্রুত সুস্থ হয়, দেশের বিভিন্ন জায়গা থেকে যারা এখানে এসেছেন তারা তেমনটি চাচ্ছেন এবং এখন পর্যন্ত তার চিকিৎসা চলছে। আমরা জানি যে এনসিপির পক্ষ থেকে হাসনাত আবদুল্লাহ, তাসনিম জারা এবং নাসিরউদ্দিন পাটোয়ারি 10টার দিকে এভার কেয়ার হাসপাতালে এসেছেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে তারা কিছু বলেননি। এখনও তারা অবস্থান করছেন নাকি বেরিয়ে গেছেন সে বিষয়টি এখনও আমরা নিশ্চিত হতে পারিনি। তবে এনসিপির পক্ষ থেকে তারা এসেছিলেন সেটি আমরা দেখেছি এবং তারা খালেদা জিয়ার খোঁজ নেওয়ার জন্য হাসপাতালের ভিতরে প্রবেশ করেছেন। বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা এসেছেন এবং এখনও ভিড় করছেন। স্থায়ী কমিটির সদস্য বা বিএনপির উচ্চ পর্যায়ের কোনো নেতা এখনও এই মুহূর্তে আমরা প্রবেশ করতে দেখিনি এবং আনুষ্ঠানিকভাবে ডাক্তারের পক্ষ থেকে ব্রিফিং করে কিছু জানানো হয়নি। যদি এ বিষয়ে আমরা কিছু জানতে পারি তাহলে পরের সংবাদে আরও জানিয়ে দেব। ফারিয়া। বাদল, আপনাকে ধন্যবাদ। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ত্রয়োদশ সংসদীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। বলেন, ভোট আয়োজনের সব ধরনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং পরিদর্শন করে মন্তব্য করেন তিনি। সিইসি বলেন, সুন্দর, গ্রহণযোগ্য ও অংশগ্রহণ নির্বাচন করতে মক ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করে সেই বাস্তবতায় জাতীয় নির্বাচন করা হবে। এই সময় বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কখনোই পুরোপুরি ভালো ছিল না বলে মন্তব্য করেন নাসিরউদ্দিন। বলেন, তবুও সার্বিকভাবে ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে চায় ইসি। এছাড়া গণভোট নিয়ে এখনো শুরু হয়নি জানিয়ে সিইসি বলেন, সরকার ও ইসি গণভোট নিয়ে ব্যাপক প্রচারণা করবে। তফসিল হোপফুলি আমরা যেটা আশা করছি দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরের, হোপফুলি। ডেটগুলো আপনারা তখন জানতে পারবেন, তফসিল হলে জানতে পারবেন। সরকার এবং ইলেকশন কমিশন মিলে ব্যাপক প্রচারণা চালাবে এই গণভোট নিয়ে। গণভোটের যে বিষয়গুলো, এটা আমাদের একটা প্রচারণার বিশাল অংশ জুড়ে থাকবে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, মক ভোট দিতে আসা ভোটাররা কি বলছেন? ফারিয়া, ভোট কেন্দ্রে 12টা পর্যন্ত ভোট দেওয়ার কথা ছিল এবং 12টা পর্যন্ত সবাই ভোট দিয়েছেন এবং ভোট দেওয়ার পরে আমরা বেশ কিছু ভোটারের সঙ্গে কথা বলেছি, নারী পুরুষ উভয়ের সাথে কথা বলেছি। এখানে তৃতীয় লিঙ্গে যারা ভোটার রয়েছেন তারাও এসেছিল, তাদের সাথে আমরা কথা বলেছি।
তারা নতুন যেই ভোট গণভোট সেই গণভোটের বিষয়টি তারা অনেকেই জানেন না যে হ্যাঁ দিবেন নাকি না দিবেন, কিংবা সেই যেই 4টি বিষয় হ্যাঁ না এই বিষয়টি অনেকেই জানেন না, যেন অনেকেই ভোট দিয়েছেন এই বিষয়টি তারা উল্লেখ করেছেন। ইতিমধ্যে ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে এবং ব্যালট যে বাক্স যেটি রয়েছে সেই ব্যালট বাক্সটি এখন সিলগালা করা হয়েছে। এটি নিয়ে যাওয়া হবে এখান থেকে, নিয়ে গিয়ে পরবর্তীতে ভোট গণনার যে কার্যক্রম সেই ভোট গণনার কার্যক্রম শুরু হবে। তো সেই প্রক্রিয়া এখন চলছে। আপনারা ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একজন আনসার সদস্য তিনি এই ব্যালট বাক্সটি এখন নিয়ে যাচ্ছেন ভোট গণনার উদ্দেশ্য করে, এবং ভোট গণনার পরে ভোটের যে ফলাফল সেটি জানা যাবে। আর আজকে কিছুক্ষণ আগেই আমরা একটি দেখলাম যে একজন ভুয়া ভোটার ভোট দিতে এসেছেন এবং তারপরে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে ধরে নিয়ে যায়, এরকম আমরা কিছুক্ষণ আগেই দেখছিলাম। এছাড়া আজকে সকাল 8টা থেকেই ভোট হয় এবং 12টা পর্যন্ত ভোট দেন। তো প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আজকের ভোট কেন্দ্রে ছিলেন এবং তিনি এই ভোটটি সম্বন্ধে জানিয়েছেন যে এটি মাঠ পর্যায়ের তাদের যেই পর্যবেক্ষণ অ্যাসেসমেন্ট সেটি তারা করছেন। এরপরে পরবর্তীতে ভোট কেন্দ্র বাড়ানো হবে কিনা বা কমানো হবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দেখছেন যে আরও একটি ব্যালট বাক্স এটি নিয়ে যাওয়া হচ্ছে। তো একদম জাতীয় নির্বাচনের যেই ভোট গ্রহণ এবং ভোট গণনার যেই পদক্ষেপ সেই সব কিছুই কিন্তু আজকে মানার চেষ্টা করা হচ্ছে এবং সেটি মেনেই জাতীয় নির্বাচনের আদলে গণভোট এবং সংসদ নির্বাচনের যে ভোট সেটি যাতে একসাথে দিতে পারে সেটি তারা প্রত্যাশা করেন। তবে গণভোটের বিষয়টি মানুষের এখনও প্রচারণার অভাবে মানুষের জানা নেই এমনটি বলেছেন বিশেষ করে যারা একটু তৃণমূল পর্যায়ে যারা ভোটার রয়েছেন তাদের ক্ষেত্রে এই বিষয়টা বেশি দেখা গেছে যে তারা হ্যাঁ দিবেন কি না দিবেন সেই বিষয়টি অনেকেই সচেতন না। ফারিয়া। নাজবুল, আপনাকে ধন্যবাদ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গাফলতির কারণে দেশে চলতি বছর আলু সেক্টরে ৩,০০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু। তিনি বলেন, সরকারের সঠিক পরিকল্পনার ঘাটতির কারণে আলু চাষিরা লসের সম্মুখীন হচ্ছেন। সকাল অ্যাসোসিয়েশনের কার্যালয়ে আলু উৎসব ২০২৫ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। আগামী ১২ ও ১৩ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা সিটি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আন্তর্জাতিক আলু উৎসবের আয়োজন করা হয়েছে। আলু এত বেশি হয়েছে, আমি এই ফেব্রুয়ারি মাসে এখানে সাংবাদিক সামনে বলেছিলাম যদি 40 টাকা রিটেল প্রাইস হয় আপনারা আমাকে যা করতে বলবেন আমি তাই করব। 30 টাকার উপরে বাংলাদেশে কোথাও রিটেল প্রাইস হয়নি। তার মানে নাকি ডিমান্ড সাপ্লাই, এই দায়টা আমি দেব কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। খেলার খবর ক্রিকেট। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-20তে আজ মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রামের সাগরিকায় ম্যাচ শুরুর সন্ধ্যা 6টায়। প্রথম ম্যাচে বাজেভাবে হেরে ব্যাকফুটে থাকা বাংলাদেশ চাইবে সিরিজ হারের লজ্জা এড়াতে। সিরিজে সমতায় ফিরতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই লিটন দাসের দলের সামনে। সাগরিকার ব্যাটিং সহায়ক উইকেটে ব্যাটারদের বাজে পারফরম্যান্সের পর টিম ম্যানেজমেন্টে আছে দুশ্চিন্তা। প্রথম ম্যাচের ভুল ত্রুটি শুধরে এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ দল। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।